1922 সালে বলকান যুদ্ধে পরাজিত হয়ে অটোমান সাম্রাজ্য তার একটা বড় অংশ হারায়। বলকান যুদ্ধে পরাজয়ের রেশ কাটতে না কাটতেই 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে অটোমানরা জার্মানির পক্ষে যুদ্ধ করে পরাজিত হলে মিত্রপক্ষ ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া অটোমান সাম্রাজ্যকে সেভারেস্ট চুক্তির আওতায় খণ্ড বিখণ্ড করে সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চল দখল করে নেয়। সেভারেস্ট চুক্তি তুর্কিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সে সময় অটোমান সাম্রাজ্যের ক্ষমতায় ছিলেন সুলতান ষষ্ঠ মুহাম্মদ। এদিকে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে তুরস্কে মোস্তফা কামাল পাশা নামে একজন জাতীয়তাবাদী নেতা ও সেনানায়কের আবির্ভাব ঘটে। বিশ্বযুদ্ধের পর তুরস্ক যখন মিত্রপক্ষের ঘৃণিত চক্রান্তের মুখোমুখি, কামাল পাশা তখন তুরস্ককে রক্ষার নকশা করছিলেন। এই সময় কামালের রাজনৈতিক আদর্শ ও চিন্তাভাবনা ব্যাপক জনপ্রিয়তা পায়। তার নেতৃত্বে নতুন রাজনৈতিক সংগঠন সৃষ্টি হয়। এ সময় দুর্বল হতে থাকে এক সময়ের প্রবল প্রতাপশালী অটোমান সুলতান। 1919 সাল থেকে 1922 সাল পর্যন্ত হওয়া গ্রিস তুরস্ক যুদ্ধে তুর্কি সামরিক বাহিনীর নেতৃত্ব দেন মোস্তফা কামাল। প্রথম বিশ্বযুদ্ধের পর দুর্বল সেনা নিয়েও তিনি এই যুদ্ধে জয়লাভ করেন। এই সময় তুরস্ককে রক্ষায় সুলতানের নীরবতা ও মোস্তফা কামাল পাশার বলিষ্ঠ ভূমিকা তুরস্কের জনগণের কাছে সুলতান ও খিলাফতের পরিবর্তে মোস্তফা কামাল ও তার গড়া গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি আস্থাশীল ও জনপ্রিয় হয়ে ওঠে। কামালের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির প্রতিনিধিত্বে 1923 সালে লুজান চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি সেভারেস্ট চুক্তি থেকে তুরস্ককে কিছুটা নিষ্কৃতি দেয়। লুজান চুক্তির ফলে বর্তমান তুরস্কের সমস্ত অঞ্চলে তুরস্কের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি পায়। এরই মাঝে 1922 সালে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে আর 1924 সালে বিলুপ্ত হয় খেলাফত। খেলাফতের বিলুপ্তিতে অন্যান্য মুসলিম জাতিগুলো তুরস্কের বিরোধিতা করলেও মোস্তফা কামাল পাশা তার পদক্ষেপে অটুট থাকেন। 1923 সালে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি তুরস্ককে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার প্রেক্ষিতে তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্রে পরিণত হয়। নবগঠিত প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোস্তফা কামাল। ক্ষমতায় আরোহণ করেই কামাল তুরস্কে ব্যাপক সংস্কার শুরু করেন। সদ্য সাবেক অটোমান সাম্রাজ্যের অংশ তুরস্ককে তিনি একটি আধুনিক, পশ্চিমা ও ধর্মনিরপেক্ষ জাতিরাষ্ট্রে রূপান্তর করেন। নতুন দেশের মৌলিক বৈশিষ্ট্য 6টি মূল ধারণার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এই 6টি ধারণা হচ্ছে প্রজাতন্ত্র, জনতুষ্টি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং সংস্কারবাদ। রাষ্ট্র পরিচালনায় কামালের এই মতবাদকে কামালবাদও বলা হয়। রাষ্ট্র সংস্কারের ভিত্তি হিসেবে মোস্তফা কামাল নিয়ে আসেন তুর্কি জাতীয়তাবাদকে, যার অর্থ পুরো তুরস্কে একটি মাত্র জাতিগোষ্ঠী থাকবে, আর সেটি হচ্ছে তুর্কি। তুরস্কে বসবাস করা সবাই মেনে নিবে যে তারা এখন তুর্কি। কামালের লক্ষ্য ছিল এক ভাষা, এক জাতিগত বিশ্বাস ও এক সাংস্কৃতিক মতাদর্শের তুরস্ক প্রতিষ্ঠা করা। ওসমানীয় সাম্রাজ্য ছিল বহুজাতি, বহু ধর্মের মিলিত একটি সাম্রাজ্য। কামাল জানতেন এটি এই সাম্রাজ্য ভেঙে যাওয়ার পেছনে অন্যতম কারণ। তাই তার উদ্দেশ্য ছিল সব জাতি ও ধর্মীয় গোষ্ঠীগুলোকে একটিমাত্র চেতনার অন্তর্ভুক্ত করে তুরস্ক প্রজাতন্ত্রের অধীনে নিয়ে আসা। ক্ষমতা গ্রহণের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কামাল চেষ্টা করে গেছেন অটোমানের আরবীয় ভাবধারা থেকে তুরস্ককে একটি পশ্চিমা ভাবধারার রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যেতে। 1925 সালে এক বক্তৃতায় তিনি বলেন, জ্ঞানবিজ্ঞান ও সভ্যতার সামনে দাঁড়িয়ে আমি তুরস্কের সভ্য সমাজের জনগণকে জাগতিক ও আধ্যাত্মিক লাভের জন্য শেখদের নির্দেশনায় চলতে দিতে পারি না। তুর্কি প্রজাতন্ত্র শেখ, দরবেশ ও অনুসারীদের দেশ হতে পারে না। কামালের নেতৃত্বে প্রথমবারের মতো ইসলামী আইন সেকুলার আইন থেকে পৃথক হয়ে যায় এবং ধর্মীয় আইন শুধু ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়। ইসলামী আইনের জায়গায় ইউরোপিয়ান আইন চালু করা হয়। শরিয়া আইন বিলুপ্ত করা হয়। 1928 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাতিল করা হয়। মসজিদে আরবির পরিবর্তে তুর্কি ভাষায় খুতবা দেওয়া বাধ্যতামূলক করা হয়। অটোমান আমলে তুরস্কে মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় শিক্ষার প্রচলন ছিল, যেগুলোতে সাধারণত কোরআন, নামাজ ও ইসলামের বিভিন্ন রীতিনীতির শিক্ষা দেওয়া হতো। মোস্তফা কামাল অনুভব করেন ধর্মীয় শিক্ষাবিহীন শিক্ষা ব্যবস্থার। তাই তিনি 1924 সালে শিক্ষা একত্রীকরণ আইনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অবসান ঘটিয়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রচলন করা হয় ইউরোপীয় আদলের শিক্ষা ব্যবস্থা।
স্কুলসমূহ ঢেলে সাজানো হয়। শিক্ষার্থীদের সংখ্যা এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি করা হয়। সরকার প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও অবৈতনিক হিসেবে ঘোষণা করে। ফলে তুরস্কে 1923 সালে যেখানে সাক্ষরতার হার ছিল 9%-এরও কম, তা বেড়ে 1933 সালে হয় 33%। কামালের উদ্যোগে অটোমান আমলের আরবি ভাষার পরিবর্তে 1928 সালে তুর্কি ভাষা লেখার জন্য ল্যাটিন বর্ণমালার উপর ভিত্তি করে একটি নতুন বর্ণমালা গঠন করা হয়। একই বছর নতুন বর্ণমালা ব্যবহার করে তুরস্কে সর্বপ্রথম পত্রিকা প্রকাশিত হয়। কামাল সরকার 1926 সালে তুরস্কে বহুবিবাহ বাতিল করে এবং বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকারের ক্ষেত্রে মহিলাদের সমান অধিকারকে স্বীকৃতি দেয়। 1934 সালে তুর্কি নারীদের ভোটাধিকার দেওয়া হয়। 1935 সালের সাধারণ নির্বাচনে অনেক তুর্কি নারী অংশগ্রহণ করে বিজয়ী হয়। পুরুষদের পাশাপাশি নারীরাও উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পায়। এই সময় উচ্চশিক্ষা অর্জনের জন্য অনেক নারীদের পশ্চিমা দেশগুলোতে প্রেরণ করা হতো। তুরস্কে বিশ্বের প্রথম সুপ্রিম কোর্টে কোনো নারী বিচারপতি হন। পর্দা প্রথাকে নারী সমাজের উপর পুরুষতান্ত্রিক রক্ষণশীল সমাজের চাপিয়ে দেওয়া প্রথা হিসেবে উপস্থাপন করেন মোস্তফা কামাল। তাই এ সময় রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে পর্দা প্রথাকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়। তুরস্ককে ইউরোপীয়করণের ধারাবাহিকতায় মোস্তফা কামাল পুরুষদের পোশাকের দিকেও নজর দেন। অটোমান ও খিলাফতের প্রতীক হিসেবে স্বীকৃত ফেস টুপি পরিহার করে ইউরোপীয় হেড ব্যবহার প্রচলন করেন। 1935 সালে মুফতি, ইমাম ও খতিবদের মসজিদের বাইরে জব্বা ও পাগড়ি ব্যবহার নিষিদ্ধ করা হয়। এ সময় পোশাক সংস্কার করতে গিয়ে কামাল ব্যাপক বাধার সম্মুখীন হন। তুরস্কের কয়েকটি শহরে ব্যাপক দাঙ্গা সৃষ্টি হয়। রক্ষণশীল মুসলিমরা ইউরোপীয় পোশাককে কুফরি ও ইসলাম বিরোধী হিসেবে ঘোষণা করে। অপরদিকে প্রগতিশীল মুসলিমরা ইউরোপীয় পোশাক পরিধান করতে আরম্ভ করে। এছাড়া তুরস্কে রাষ্ট্রীয়ভাবে হিজরি ক্যালেন্ডারের বিলুপ্তি ঘটিয়ে শুধু গ্রেগরি ক্যালেন্ডার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। মোস্তফা কামাল অটোমান সাম্রাজ্য কর্তৃক প্রাপ্ত বিভিন্ন উপাধি বিলুপ্ত ঘোষণা করেন। অটোমান রীতি অনুযায়ী তুর্কি পুরুষদের বে, পাশা, আফেন্দি এবং তুর্কি নারীদের হানুম ইত্যাদি উপাধি দেওয়া হতো। কামাল এগুলোকে শ্রেণীবিভেদ সৃষ্টির উপাদান হিসেবে অভিহিত করেন। মোস্তফা কামাল পাশা নিজে তার পাশা উপাধি পরিত্যাগ করেন এবং আতাতুর্ক উপাধি গ্রহণ করেন। মুসলিম প্রধান দেশ হিসেবে তুর্কিদের সাপ্তাহিক ছুটির দিন ছিল শুক্রবার। 1935 সাল থেকে ইউরোপের অন্যান্য দেশের মতো শুক্রবারের পরিবর্তে রবিবারকে ছুটির দিন হিসেবে গ্রহণ করা হয়। সমালোচকদের কাছে কামাল আতাতুর্ক ছিলেন একজন কর্তৃত্ববাদী শাসক। 1923 সালের লুজান চুক্তির আওতায় জনসংখ্যা বিনিময়ের অংশ হিসেবে 15 লাখ গ্রিক অর্থোডক্স খ্রিস্টান ও মুসলমানকে তুরস্ক থেকে গ্রিসে বিতাড়িত করেন। এছাড়াও তিনি বিরোধী সব পত্রিকা বন্ধ করে দেন, বামপন্থী সব সংগঠন নিষিদ্ধ ঘোষণা করেন এবং কুর্দিস্তানের স্বায়ত্তশাসনের সব চেষ্টা সমূলে ধ্বংস করে দেন। তার সময়ে প্রাণ হারায় কুর্দি জনগোষ্ঠীর প্রায় 13,000 মানুষ। তবে সবকিছুর ঊর্ধ্বে কামাল আতাতুর্ক ছিলেন আধুনিক সমৃদ্ধশালী তুরস্কের স্বপ্নদ্রষ্টা। তিনি স্বপ্ন দেখেছেন একক তুর্কি জাতির এবং তা বাস্তবায়নও করেছেন। তিনি তার দেশকে কতটা ভালোবাসতেন তা তার বক্তব্য থেকেই বোঝা যায়। তিনি বলতেন, আমি তুরস্ক, আমাকে ধ্বংস করা মানে তুরস্ককে ধ্বংস করা। 1934 সালে তুরস্কের পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে মোস্তফা কামালকে আতাতুর্ক উপাধি দেয়, যার অর্থ তুর্কি জাতির পিতা। তুর্কিদের কাছে তিনি হলেন উপনিবেশবাদের বিরুদ্ধে প্রথম সংগ্রামের নেতা এবং আধুনিক তুরস্কের ঐক্য ও সংহতির প্রতীক। তুমুল জনপ্রিয়তা নিয়ে প্রায় 1.5 দশক তুরস্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা আতাতুর্ক 1938 সালের 10 নভেম্বর 57 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি সব স্থাবর সম্পত্তি তার রাজনৈতিক দলকে দান করে যান। এই মহান নেতার প্রতি সম্মান রেখে 1981 সালকে আতাতুর্ক বর্ষ ঘোষণা করে ইউনেস্কো।